প্রথমে বিশেষ খবর। রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ আজ শুরু করছে। রাজ্য সফররত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার আজ নিউ টাউনের কনভেনশন সেন্টারে নারী নেতৃত্বে উন্নত বাংলা শীর্ষক এক কনক্লেভের উদ্বোধন করবেন। পুনর্গঠিত পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মহিলাদের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ব্যাপারে স্বাস্থ্য দপ্তর উদ্যোগ নেবে। প্রাথমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ছাত্র শিক্ষক অনুপাত ভিত্তিক বদলির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সংলগ্ন সভাঘরে ভার্চুয়ালি প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি দ্বিতীয় পর্যায়ে এই টাকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়ার সূচনা করবেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন। রাজ্য মন্ত্রিসভা আজ বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মন্ত্রিসভা প্রস্তাব গ্রহণ করতে পারে বলে সূত্রের খবর। রাজ্য সফররত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার আজ নিউ টাউনের কনভেনশন সেন্টারে নারী নেতৃত্বে উন্নত বাংলা শীর্ষক এক কনক্লেভের উদ্বোধন করবেন। কলকাতায় মহিলা জনশুনানিতেও অংশ নেবেন তিনি। রাজ্য পুলিশের মহানির্দেশক ও শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে নারী নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বিধাননগরে গতকাল ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসে ক্যাম্পাস কলিং কর্মসূচিতে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। শ্রীমতী রাহাতকার বলেন, সমাজের পরিবর্তন শুধু আইন তৈরি হলেই আসে না। যুব সমাজ যখন সেই আইনের চেতনাকে নিজের আচরণের মাধ্যমে সমাজের কাছে পৌঁছে দেয়, তখনই আসে প্রকৃত পরিবর্তন। মেয়েদের প্রতি অসম্মান দেখলেই জোরালো প্রতিবাদের জন্য পড়ুয়াদের কাছে আবেদন জানান তিনি। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচিরও গতকাল সূচনা করেন তিনি। কমিশনের চেয়ারপারসন ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে শি সার্ভস কর্মসূচির সূচনা করেন। দেশ সেবা ও দেশের নিরাপত্তায় মহিলাদের অংশগ্রহণে উৎসাহিত করতে জাতীয় মহিলা কমিশন এই উদ্যোগ গ্রহণ করেছে। আগামীকাল হাওড়ার শরৎ সদনে এক কর্মশালায় অংশ নেবার পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন শ্রীমতী রাহাতকার। পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের নতুন কমিটি ঘোষণা করেছে স্বাস্থ্য দপ্তর। এক বিজ্ঞপ্তিতে গতকাল স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এই পদে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়। নবগঠিত কমিশনের ভাইস চেয়ারম্যান করা হয়েছে আইএএস মৌমিতা গোদারা বসুকে। 13 সদস্যের কমিশনে রয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী, চিকিৎসক সুভাষ চন্দ্র বিশ্বাস, সুশান্ত কুমার বন্দ্যোপাধ্যায়, নারায়ণ চক্রবর্তী প্রমুখ। রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির রোগী পরিষেবার ওপর নজর রাখা ও অভিযোগের নিষ্পত্তির দায়িত্ব এই কমিশনের। অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মহিলাদের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি দেওয়ার পক্ষে সওয়াল করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বিশ্ব স্তন্যপান সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, স্বাস্থ্য দপ্তর এ ব্যাপারে উদ্যোগ নেবে। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত বা দিনমজুরির কাজে যুক্ত মহিলারা যাতে সবেতন মাতৃত্বকালীন ছুটি পান, সে ব্যাপারে শ্রম দপ্তরের কাছে প্রস্তাব দেন মন্ত্রী। যারা কাজ করছে, যেসব কাজের মহিলারা রয়েছে, যারা বিভিন্ন জায়গায় দৈনন্দিন জীবনে আনঅর্গানাইজ ডিসঅর্গানাইজ সেগমেন্টে কাজ করছে, তারা সময় মতো ম্যাটারনিটি লিভ পান না। সেই ডিসঅর্গানাইজড ও আনঅর্গানাইজ সেগমেন্টের ক্ষেত্রে লেবার ডিপার্টমেন্ট কাছে আমার আবেদন থাকবে, তাদের জন্য একটা ম্যাটারনিটি লিভ উইথ পে ব্যবস্থা করা হোক এবং যাতে তারা এই ব্রেস্ট ফিডিংটা চালু রাখতে পারে, নবজাতক শিশুর দেখভাল করতে পারে। অনুষ্ঠানে নবজাতকদের সুস্থতা এবং শারীরিক বিকাশের জন্য মাতৃদুগ্ধের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে হাসপাতালগুলিতে ব্রেস্ট ফিডিং কর্নার রাখার উপরেও জোর দেওয়া হয়।
টলিপাড়ায় কাজের পরিবেশ ফেরায় পরিচালকদের একাংশের দায়ের করা মামলার নিষ্পত্তি ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, গত 1.5 মাস ধরে টলিপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে শুটিং চলছে। তথ্য ও সংস্কৃতি দপ্তর, প্রযোজক, টেকনিশিয়ান, শিল্পী সংগঠন, গিল্ড এবং শিল্পীদের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতির উপর নজর রাখছে। কাজের পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশও দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পর মামলার নিষ্পত্তি ঘোষণা করে বিচারপতি বলেন, শিল্পী, পরিচালক, প্রযুক্তিবিদ বা কর্মী যেন বাধাহীনভাবে নিজের কাজ করতে পারেন, দপ্তরকে তা নিশ্চিত করতে হবে। প্রাথমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সারপ্লাস বা ছাত্র শিক্ষক অনুপাত ভিত্তিক বদলির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিভাস পট্টনায়ক গতকাল এ সংক্রান্ত মামলার শুনানিতে জানিয়েছেন, সারপ্লাস বদলির বিষয়ে রাজ্য সরকারের তৈরি নতুন মান্য কার্যবিধি বা এসওপি অনুযায়ী অভ্যন্তরীণ প্রক্রিয়া চালানো যাবে। শিক্ষক ও শিক্ষাকর্মীরা বদলির আবেদনও জমা করতে পারবেন, তবে তার ভিত্তিতে কাউকে এখনই বদলি করা যাবে না। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, রাজ্যে বদলের পরে নতুন সরকার স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাতে ভারসাম্য আনতে সারপ্লাস বদলির সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে শিক্ষক ও শিক্ষাকর্মীর বয়স এবং চাকরির সময়সীমা এই দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে তৈরি হয় এসওপি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শিক্ষকদের একাংশ। জাতীয় হ্যান্ডলুম সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে বস্ত্র মন্ত্রকের অধীন কলকাতার ওয়েভার সার্ভিস সেন্টার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট প্রতিষ্ঠানে গতকাল এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। ছিল হাতে বোনা কাপড়ের বিশেষ প্রদর্শনী, ডিজাইন ও কুইজ প্রতিযোগিতাও। আগামী 7ই আগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস উদযাপন হবে। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে দেশের প্রতিটি অঞ্চলে ওয়েভার সার্ভিস সেন্টার তাঁতশিল্পী ও বুনন সংস্কৃতির উন্নয়নে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও প্রদর্শনীর আয়োজন করেছে। মধ্য কলকাতার ঐতিহ্যবাহী নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামকে বাঁচাতে রাজ্য সরকার সব ধরনের সহায়তা করবে বলে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত আশ্বাস দিয়েছেন। অগ্নি নির্বাপন ব্যবস্থা, পরিকাঠামো সহ মিউজিয়ামের বর্তমান দুর্বল অবস্থার কথা জানাতে মিউজিয়ামের অধিকর্তা সুদীপ শ্রীমল গতকাল নবান্নে তার সঙ্গে দেখা করেন। উল্লেখ্য, 96টি দেশের 1100 পুতুল ও 300 দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো 5 দশকেরও বেশি প্রাচীন এই মিউজিয়ামটি রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই বন্ধ রুখতে মিউজিয়ামের অধিকর্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পৃথকভাবে চিঠি দিয়েছেন। শৃঙ্খলা ভঙ্গের কারণে বিজেপি দলের কয়েকজন কর্মীকে সাসপেন্ড করেছে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, ভোটের ফল প্রকাশের পর যারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি হয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়ে দলের কিছু কর্মী নিয়ম বিরুদ্ধ কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। দলের পক্ষ থেকে তাদের শোকজ করে কারণ জানতে চাওয়া হয়েছে এবং সতর্কও করে দেওয়া হয়েছে। রেলযাত্রীদের সুরক্ষা এবং দুর্ঘটনা রুখতে পূর্ব রেলের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে স্টেশন মাস্টার, ট্রেন ম্যানেজার, গেটম্যান এবং অপারেটিং অফিসার সহ 780 জনের বেশি আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে নির্ধারিত নিয়ম নিখুঁতভাবে পালন, প্রাথমিক পর্যায় থেকে নজরদারি বাড়ানো, চিহ্নিত সমস্যাগুলির দ্রুত সমাধান এবং সমস্ত বিভাগকে নীতি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন তিনি। কোচবিহারের দিনহাটায় শিশু মঙ্গল সমিতি দুর্নীতি মামলায় দিনহাটার প্রাক্তন তৃণমূল কংগ্রেস ব্লক যুব সভাপতি পার্থ সাহাকে পুলিশ শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করেছে। এর আগে এই দুর্নীতির অভিযোগে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়। পার্থ সাহা উদয়ন গুহর ঘনিষ্ঠ বলে জানা গেছে। মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। 2 মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এছাড়া কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আজ সকাল 6:30 পর্যন্ত আলিপুরে 68 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত 5 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করছে। অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মহিলাদের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ব্যাপারে স্বাস্থ্য দপ্তর উদ্যোগ নেবে। স্থানীয় সংবাদ শেষ হলো। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরও মজবুত হবে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার অন্যতম বাণিজ্য বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত।
ইরান জানিয়েছে হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হকিতে ১৬তম ইন্ডিয়া জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ডিভিশনের সেমিফাইনালে উঠেছে ওড়িশা, পাঞ্জাব, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরও মজবুত হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, তিনি নতুন দিল্লিতে নেটফ্লিক্সের সহ কার্যনির্বাহী অধিকর্তা টেড সারান্ডোসের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে নেটফ্লিক্স ইন্ডিয়া জানিয়েছে, সাক্ষাতের সময় উভয় নেতাই ভারতের গণমাধ্যম ও বিনোদন শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার বিষয়ে তাঁদের অভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ওই প্ল্যাটফর্ম থেকে নেটফ্লিক্স ইন্ডিয়া স্টোরি টেলিং ইনিশিয়েটিভ শুরু করার কথা ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সুপ্রিম কোর্ট সংশোধনী বিল সংসদে গৃহীত হয়েছে। লোকসভায় পাশের পর রাজ্যসভাতেও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এই নতুন আইনের ফলে দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতির সংখ্যা ৩৩ থেকে বেড়ে হল ৩৭। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে এই সংখ্যা বৃদ্ধির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি অধ্যাদেশ জারি করেছিলেন। রাজ্যসভায় বিতর্কের জবাবে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, কাজের পরিমাণ বৃদ্ধি, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং সংবিধান সম্পর্কিত জটিল মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্যই এই ঐতিহাসিক পদক্ষেপ। Honorable Deputy Chairman, sir, with your kind permission, I rise to move that the bill further to amend the Supreme Court Number of Judges Amendment Act 1956 as passed by Lok Sabha be taken into consideration. বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলের কয়েকজন সদস্য উচ্চ আদালতগুলিতে বিচারপতির শূন্যপদ নিয়ে প্রশ্ন তুললেও অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরাই বিলটিকে সমর্থন জানিয়েছে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত। নতুন দিল্লিতে গতকাল আফ্রিকা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গত বছর $93 বিলিয়ন পৌঁছেছিল। India is proud to be one of Africa's largest trade and investment partners. Our bilateral trade stands at $93 billion last year. Similarly, India has emerged as one of the top investors in Africa with cumulative investments exceeding $80 billion. And these are spread across a varied set of sectors from telecom, energy, pharmaceuticals, infrastructure, agriculture and digital services. 2018 সালে উগান্ডার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে যে 10টি নীতির কথা উল্লেখ করেছিলেন তার উপর ভিত্তি করেই ভারত আফ্রিকা সম্পর্ক পরিচালিত হচ্ছে। এই নীতির মধ্যে রয়েছে চাহিদা ভিত্তিক উন্নয়ন অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগের জন্য খোলা বাজার, ডিজিটাল বিপ্লবের মাধ্যমে আফ্রিকার উন্নয়ন ইত্যাদি। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 লোকসভায় পাশ হয়েছে। আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের নথি ও তথ্যের প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করাই এই বিলের প্রধান উদ্দেশ্য। বিভিন্ন ইস্যুতে বিরোধী দল সদস্যদের ক্রমাগত হট্টগোলের মধ্যেই কোনো আলোচনা ছাড়া বিলটি লোকসভায় গৃহীত হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী শিক্ষাক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী যোশী বলেন, শিক্ষার গুণমান বৃদ্ধি, সব শ্রেণীর মানুষ যাতে শিক্ষার সুযোগ পান তা নিশ্চিত করা, এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের উপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য ভবিষ্যৎমুখী এমন এক শিক্ষার পরিমণ্ডল গড়ে তোলা যা প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্নপূরণ এবং বিকশিত ভারত গঠনে উল্লেখযোগ্য অবদান রাখবে। সাংবাদিক ও তাঁদের পরিবারের জরুরি আর্থিক সহায়তায় কেন্দ্র সাংবাদিক কল্যাণ প্রকল্প চালু রেখেছে বলে লোকসভায় জানানো হয়েছে। অর্থাভাব, মৃত্যু, স্থায়ী পঙ্গুত্ব, মারাত্মক অসুস্থতা বা দুর্ঘটনায় হাসপাতালে ভর্তির মতো সংকটে এই প্রকল্পের অধীনে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগান এক লিখিত জবাবে জানান, প্রেস ইনফরমেশন ব্যুরো ও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের পাশাপাশি স্বীকৃতিপ্রাপ্ত নন এমন সাংবাদিকরাও এবার থেকে এই সুবিধার আওতায় আসবেন। অনলাইন আসক্তি, সাইবার বুলিং, ক্ষতিকর কন্টেন্ট ও শোষণের মতো ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সরকার অত্যন্ত সতর্ক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকসভায় এক লিখিত জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে। শিশুদের ডিজিটাল গোপনীয়তা ও তথ্য সুরক্ষায় সরকার ইতিমধ্যে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023 বা ডিপিডিপি আইন চালু করেছে।
ইরান জানিয়েছে হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন চলতি সপ্তাহেই হয়তো এই চুক্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আশা করা যাচ্ছে এই চুক্তির ফলে গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় খুলে যেতে পারে, যার ফলে বিশ্ব অর্থনীতির ওপর চাপ কমতে পারে এবং যুদ্ধের অবসানের দিকে আর এক ধাপ এগোনো যেতে পারে। তবে এই চুক্তিটি সম্ভবত ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের শর্তের উপর নির্ভর করবে। ট্রাম্প প্রশাসন আগেই এমন কোনো চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছে যা হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণকে সুদৃঢ় করবে। যদিও ইরান প্রণালীটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে এবং বলেছে যুদ্ধ পরিস্থিতির আগের মতো এটি আর উন্মুক্ত আন্তর্জাতিক জলপথ হিসেবে ব্যবহৃত হবে না। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন ওমানের সঙ্গে চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সংশ্লিষ্ট কোনো পক্ষ যদি এই প্রক্রিয়ায় বাধা না দেয় তবে যথাসময়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে। নীতি আয়োগ রিমেইনিং কেয়ার স্ট্র্যাটেজিস ফর এম্পাওয়ারিং কেয়ার গিভার্স ইন ভিকশিত ভারত 2047 শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কেন্দ্রীয় মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে ভাইস চেয়ারপারসন ড অশোক কুমার লাহিড়ী, প্রধান নির্বাহী কর্মকর্তা নিধি চিব্বার এবং নীতি আয়োগের সদস্য ড আর বালাসুব্রমণিয়াম এই প্রতিবেদনটি প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO, ইউনিসেফ, বিশ্ব ব্যাংক, UN ওমেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং বিশ্বব্যাপী পরিচর্যা সেবা প্রদানকারী অন্যান্য সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ, পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া এবং বেআইনিভাবে দখল করে রাখা সমস্ত ভারতীয় ভূখণ্ড খালি করার জন্য পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ভারত। পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্টভাবে জানান জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি জোর দিয়ে বলেন 2019-এর 5ই আগস্ট সংবিধানে আনা পরিবর্তন ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার ঘটেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর কেরালার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কাসারগড়, কান্নুর, ইদুকি, এর্নাকুলাম, কোট্টায়াম, আলাপুজা এবং পাথানামথিট্টা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া অন্য 7টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরাখণ্ডের দেরাদুন, চামোলি, বাগেশ্বর জেলায় কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। রাজ্যের বাকি জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ভারী বৃষ্টির জন্য সংশ্লিষ্ট পরিষেবা দপ্তরকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন। আমেরিকার সাম্প্রতিক বিধিনিষেধের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেছে চীন। এর মধ্যে রয়েছে ড্রোন রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 6টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা। চীনের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে সম্প্রতি আমেরিকা চীনা ড্রোনের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি তারা 43টি চীনা কোম্পানিকে তালিকাভুক্ত করে। এর জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের 7 জন খেলোয়াড় মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন আনমোল খড়াব, মানসী সিং, রক্ষিতা রামরাজ, অস্মিতা চালিহা, ঈশারানী বড়ুয়া, তানভি শর্মা এবং শ্রিয়াংশী বালি শেট্টি। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হেরে গেছেন আকর্ষী কাশ্যপ। মহিলাদের ডাবলসে সোনালী সিং ও ঋতিকা ঠাকুর কোরিয়ান জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। অন্যদিকে মিক্সড ডাবলসে ষষ্ঠ বাছাই শ্রুতি মিশ্র ও ঈশান ভাটনাগর ভারতেরই সাত্বিক রেড্ডি ও রাধিকা শর্মা জুটিকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠেছেন। হকিতে 16তম ইন্ডিয়া জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ডিভিশন 8 সেমিফাইনালে উঠেছে ওড়িশা, পাঞ্জাব, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ। সেমিফাইনালে আজ কোয়েম্বাটোরে ওড়িশা পাঞ্জাবের মুখোমুখি হবে এবং ঝাড়খণ্ড মধ্যপ্রদেশের বিপক্ষে খেলতে নামবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরও মজবুত হবে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। এরপর খবর শেষ হলো।